হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। আপনি যদি মহাজাল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দি বেল আইকন ফর নেক্সট স্টোরি নোটিফিকেশন। চিন্তায় আমার মাথা ঘুরতে লাগলো। অবশ্য আমি কখনো এত চিন্তা করি না, তবে আজ আমি বিশাল চিন্তিত, কারণ একটা দিনে আমার সাথে এত কিছু হয়ে যাবে আমি কখনো চিন্তা করতে পারি নাই। একটা অন্য দুনিয়ায় চলে আসবো এটাও কখনো চিন্তা করি নাই। সন্ধ্যা হওয়ার পথে আমার খুব ক্ষুধা লেগেছে। এখন মনে পড়েছে সেই কাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি আমার। চিন্তায় আমার খাওয়ার কথা মনেই ছিল না। আবার অ্যানা আমার শরীর থেকে রক্ত চুষে খেয়েছে, তাই আমার মাথা বারবার ঘোরাচ্ছে। অ্যানা ক্লাসে যাওয়ার সময় বলেছিল এখানের ক্যান্টিনে আমাদের খাবারের ব্যবস্থা হবে রোজ। তাহলে আমার এখন ক্যান্টিনের দিকে যাওয়া দরকার। ক্ষুধায় আমার দম বেড়ে যেতে চাচ্ছে। হঠাৎই দরজায় কেউ নক দিল। কে? আমি, অ্যানা। ও অ্যানা, তুমি? এই তো ভয় পেয়ে গিয়েছিলাম। একদম ভীতু তো তুমি। আমার মনে পড়েছে তুমি দুপুরে কিছু খাওনি, তাই এখন একসাথে খাবার খাওয়ার জন্য তোমাকে ডাকতে এলাম। ও আচ্ছা, দাঁড়াও, আমি আমার শার্টটা চেঞ্জ করি। আমি আমার ব্যাগ থেকে একটা টি শার্ট বের করলাম এবং আমার সকালের ইউনিফর্মের শার্ট খুলে টি শার্টটা পরলাম। অ্যানা লজ্জিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোমার পিঠে এই দাগটা কিসের? ও, এগুলো তেমন কিছু না, এটা আমার পিঠে ছোট থেকেই। আমি শুনেছি যাদের শরীরে এরকম দাগ থাকে তারা কিছু স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ারের ক্ষমতাশালী হয়। ম্যাজিক পাওয়ার? হ্যাঁ। আচ্ছা বাদ দাও, চলো আমরা ক্যান্টিনের দিকে যাই। অ্যানা আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। অ্যানার সাথে ক্যান্টিনে গিয়ে একসাথে খেয়ে নিলাম। তারপর লাইব্রেরি থেকে এই দুনিয়া সম্পর্কে জানার জন্য কিছু বই নিয়ে আমার রুমে আসলাম। আমার জায়গাটা তেমন খারাপ লাগছে না। মাথার মধ্যে আসলেই অনেক প্রশ্ন আসছে। কে আমি? কি আমার পরিচয়? আমি কি? আমার আনা বইগুলো আমি টেবিলে রেখে পড়তে লাগলাম। এই দুনিয়ার নিয়মকানুন এক এক করে পড়তে লাগলাম। সব কিছু জানা যাবে না, তারপরও হালকা ধারণা ঠিকই হবে আমার। বাকিগুলো অ্যানার থেকে শুনে নিব। দুটো বই শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। হঠাৎ অ্যানার কথা মনে পড়ল। মেয়েটার সাথে একদিনেই আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। জানি না কতদিন টিকবে আমাদের ভালোবাসা। আমি আমার জানালা খুললাম। আজ পূর্ণিমা রাত, পুরো আকাশ ভরা তারা। বিশাল রুটির মতো একটি উজ্জ্বল চাঁদ দেখা যাচ্ছে আকাশে। অনেক রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছিল, তবুও জানালা আটকিয়ে আমি ঘুমাতে যাব তখনই হঠাৎ করে দূর থেকে একটা আলো জ্বলতে জ্বলতে আমার দিকে আসতে লাগলো। এরকম সাদা আলো দেখে ভয় লাগলো, হয়তো কেউ দূর থেকে আমাকে হামলা করেছে। আমি জানালা আটকিয়ে দিলাম, আটকিয়ে বিছানার নিচে চলে আসলাম। ভাবলাম জানালা ভেঙে আলোটা চলে আসবে, কিন্তু না, দেয়ালের মধ্য দিয়েই আলোটা বেরিয়ে আসলো। পুরো একটা ফুটবলের মতো গোল একটা জিনিস থেকে আলো বের হচ্ছে। খালি চোখে তাকিয়ে থাকা যায় না জিনিসটার দিকে। হঠাৎ জিনিসটা থেকে কথা বের হলো। আমি এত বছর পর আমার শরীরের সন্ধান পেলাম। গোল আলোকিত বলটা কথা বলতে লাগলো। কে তুমি? আর এখানে কি করছো? আমি ভয়ে বললাম। ও, তাহলে ভয় পাইয়ে দিয়েছি তোমাকে? আচ্ছা, একটা মানুষ রূপেই কথা বলি। বলেই বলটা একটা মানুষের রূপ নিল, কিন্তু এখনও আলো বের হচ্ছে তার শরীর থেকে। আমার প্রশ্নের উত্তর দাও আগে। আমি টেবিল থাকা স্কেলটা হাতে নিয়ে বলতে লাগলাম। ও, তাহলে আমার শরীর এতটা দুর্বল হবে ভাবিনি কখনো। হ্যাঁ, অবশ্য আমি নাই বলেই এত দুর্বল। শোনো, আমার নাম জ্যাকসন ব্রিট, লংস্টারের রাজা জ্যাসনের সুযোগ্য সন্তান। একটু হেসে বলল, আমি জ্যাকসন, তাহলে আমি এখানে তোমার জায়গায় কি করছি? কারণ আমি ভূত। আমি তো মনস্টারদের সাথে থাকলে ভয় পাবে, তা না? কি, তুমি ভূত? আমি জানতাম তুমি একটা গাধাই হবে। আমার এত সুন্দর শরীর তোমার মতো গাধার কাছে থাকলে যা হয়। আমার শরীর তোমার মানে? আমি ভয়ে কেঁদে দিলাম। আরে ছোট বাচ্চা, কাঁদে না, থাক। সহজ কথায় আসি। আমি তোমার শরীরের একটা অংশ। আমি তোমার সকল ক্ষমতা এবং তোমার মনস্টার ফর্ম ধারণ করি। একটা কথা বলতে গেলে আমি ছাড়া তুমি একটা সাধারণ মানুষ। এটা কিভাবে সম্ভব? আমার শরীরের একটা অংশ যে আমার ক্ষমতা ধারণ করে সে জীবিত হতে পারে কিভাবে? এটা সেই বুড়ো দাড়িওয়ালার দোষ। তোমার জন্মের পরেই তোমার শরীর থেকে আমাকে আলাদা করে জীবিত করেছে। দাড়িওয়ালা লোক মানে? দেখো, এসব কিছুর উত্তর দেওয়ার মতো সময় আমার নেই। দেরি করলে আমি আমার শরীর কোনোদিনই পাবো না। তুমি চুপ করে দাঁড়াও, আমি ঢুকে পড়ি তোমার শরীরে। এই দাঁড়াও দাঁড়াও। আমি স্কেল হাতে নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গেলাম, কিন্তু জিনিসটা আমার শরীরের ভিতর চলে গেল। আমার মাথা আস্তে আস্তে ঘুরতে লাগলো। আমার মনে হচ্ছিল আমি আমার শরীর হারিয়ে ফেলেছি। সাথে সাথে অজ্ঞান হয়ে আমি ফ্লোরে পড়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙল। আমি ফ্লোরে পড়ে আছি, হাত দিয়ে চোখ মুছতে লাগলাম। হঠাৎ নজরে পড়ল আমার পুরো হাত ভরেই কেমন একটা দাগ দাগ হয়ে গেছে।
দেখে পিঠের দাগের মতোই মনে হচ্ছে, জানি না এটা কিসের দাগ, কিন্তু আমার মনে হচ্ছে কালকের ওই আজব জিনিসটার জন্যই হয়েছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। সকালের খাবার দরজার সামনে রেখে যাবে শুনেছি, তাই দরজা খুলে খাবার নিয়ে আসলাম। খাবার খেয়ে রেডি হয়ে ক্যাম্পাসের দিকে রওনা হলাম। ক্লাসে গিয়ে বসে পড়লাম। এনা ভিতরেই ছিল। কেমন লাগলো বই? ভালোই, অনেক কিছু জানতে পারলাম। ও, তোমাকে আমার এক বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম জেসিকা। একটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, হাই। হাই, আমি জেসিকা। তুমি আমাকে জেসি বলে ডাকতে পারো। ওকে জেসি। আমি জ্যাকসন ব্রিট। তুমি চাইলে আমাকে হৃদয় বলে ডাকতে পারো। জ্যাকসন ব্রিট? অবাক হয়ে জেসি আমার দিকে তাকিয়ে রইল। আমার নাম শুনে অবাক হওয়ার কি আছে? তুমি একজন ক্লাসিফাইড মনস্টার। তোমার নাম পুরো ক্যাম্পাস জানে, তাই হয়তো অবাক হয়েছে ও। না। আচ্ছা হৃদয়, যদি তুমি মাইন্ড না করো, আমি কি তোমার হাতটা দেখতে পারি? হাত? আমার হাত দেখবে কেন? না, শুধু একটা জিনিস কনফার্ম করার জন্য। ওকে। আমি আমার হাত আগালাম জেসিকার দিকে। ও আমার বাম হাতের তালুর পাশে ওর ডান হাত রাখলো। হঠাৎ দুই হাতের সবগুলো রেখা জ্বলতে থাকলো। কি হচ্ছে এসব? আমি তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই। আমার সাথে আলাদা? আমি আমার আশেপাশে তাকালাম। সবাই যেরকম ছিল সেরকমই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কেউ সময় আটকে দিয়েছে। অবাক হওয়ার কিছু নেই। সময় এবং জায়গা এই দুটোই আমি কন্ট্রোল করতে পারি। কে তুমি? আমি তোমার যমজ বোন হৃদয়। কি আমার যমজ বোন? আমি অবাক হয়ে জেসিকে বললাম, হ্যাঁ, আমি তোমার আপন যমজ বোন। এটা কিভাবে সম্ভব? আমার তো এসব বিষয়ে কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, পড়বেও না, কারণ আম্মা তোমার স্মৃতি সব মুছে দিয়েছিল। মুছে দিয়েছিল? কিন্তু কেন? আমি এসব জানি না। তবে দাদা ভাই আমাকে বলেছে আমি নিজে যতটুকু জানি সেটা তোমাকে বলতে। তো কি জানো তুমি, আমাকে বলো। সব ঝামেলা শুরু হয় আমাদের জন্মের 1 মাস পর থেকে। লংস্টার রাজ্যের একটা নিয়ম আছে, রাজার সবচেয়ে শক্তিশালী ছেলেটাই পরের রাজা হতে পারবে। তখন দাদাভাই রাজার সিংহাসনে ছিল। আমাদের বাবা আর তার 2 ভাইয়ের মধ্যে আমাদের বাবাই পরের রাজা হওয়ার যোগ্য ছিলেন। কিন্তু বাবা তোমাকে নিয়ে ভয় পাচ্ছিল। আমাকে নিয়েও ভয় পাচ্ছিল। মানে? তোমার জন্মের পর থেকেই তুমি অনেক দুর্বল ছিলে। সবাই ভেবেছিল হয়তো আস্তে আস্তে তোমার ক্ষমতাগুলো তুমি পাবে, কিন্তু না, তুমি একজন সাধারণ মানুষের মতোই ছিলে। আর তখনই বাবার কি জানি হয়ে গেল। বাবা সন্দেহ করতে লাগলো আম্মার উপরে। তিনি বলতে শুরু করলেন এই বাচ্চা একটা অভিশাপ তার কাছে। আর দিন কয়েক আরও কয়েকটা কেটে গেল। বাবা রাজা হয়ে গেলেন, কিন্তু রাজা হয়েই বাবা পুরো পাল্টে গেলেন। যে বাবাকে আমরা চিনতাম সে আর সে ছিল না। রাজা হওয়ার পরের দিনই তিনি দাদাকে জেলে আটকে দিলেন, এবং এর বিরুদ্ধে যে কথা বলেছে সবাইকে মেরে ফেলেছে। তোমার মারার হুকুমও তিনি দিয়েছিলেন। তখন আম্মা আমাকে দাদা ভাইয়ের কাছে রেখে দিয়ে তোমাকে নিয়ে পালিয়ে আসে। জেসির কথা শুনে আমার চোখ দিয়ে এমনি এমনি পানি পড়তে লাগলো। তার ঠিক 2 দিন পর আম্মার মৃত শরীর নিয়ে কিছু সৈন্যরা রাজদরবারে আসে। তারা তোমাকে খুঁজে পায়নি। রাজ্যের অবস্থা খারাপ দেখে দাদাভাই আমাকে একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়। দাদাভাই থেকে শেষ চিঠিতে যখন জানতে পারলাম তুমিও এই কলেজে পড়তে আসবে, সেটা শুনে আমি কত যে খুশি হয়েছি জানো। একটা বাবা হয়ে তিনি কিভাবে পারলেন এটা করতে। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিচ্ছে। আমার মন আস্তে আস্তে শক্ত হচ্ছে। মনের মধ্যে এক অজানা রাগ কাজ করে সব সময়। আমি জেসির বলা সব কথা শুনে চুপ করে আছি। তুমি ঠিক আছো হৃদয়? না, এই হৃদয় নামটা আমার দ্বারা হবে না। আমি তোমাকে জ্যাক বলে ডাকবো। ওকে, বলো, সমস্যা নেই। নিজের ছোট বোনকে কি এতদিন পর দেখেও জড়িয়ে ধরতে মন চাচ্ছে না? আমার মায়া লাগছে ঠিকই, কষ্টও হচ্ছে, কিন্তু বোনের জন্য মায়া দেখানো ভুলে গেছি অনেক আগে থেকে। সেটা কেন? বাদ দাও এসব। আগে বলো, আমরা কীরকম মনস্টার? আমরা হচ্ছি হাফ ডেমন, মানে আমাদের শরীরে মানুষ আর ডেমন দুইয়ের রক্ত। আমাদের আম্মা কি তাহলে মানুষ ছিল? সেটা আমি জানি না, তবে দাদা বলেছে আমাদের পূর্বপুরুষের সবাই হাফ ডেমন ছিল। তাহলে আমাদের মনস্টার রূপ তো বিশাল হবে। আমার মনে হয় না। যারা পুরো ডেমন শুধু তারাই বড় হয়, কিন্তু আমাদের এটাই আসল রূপ। আমরা দেখতে মানুষের মতো, কিন্তু সব মনস্টারদের থেকে শক্তিশালী। ও হ্যাঁ, আর আমরাই মনস্টার দুনিয়ার সবচেয়ে বড় মাপের বংশের প্রথম গোত্রের। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এসব নিয়ে পরেও আলোচনা করা যাবে। আমি আর সময়টা আটকে রাখতে পারছি না। হঠাৎ আবার সব কিছু আগের মতো হয়ে গেল। এনাও কথা বলতে লাগলো। কি করলে ওর সাথে জেসি? ওইভাবে আলো জ্বললো কেন তোদের হাতে হাতে একসাথে রাখার পর? কারণ আমরা দুইজন ভাই বোন। কি? তাহলে হৃদয়
তোর ভাই যার কথা আমায় তুই একবার বলেছিলি? হ্যাঁ, ওকে হৃদয় বলবি না, ওর নাম জ্যাক। তুই বলিস ওকে জ্যাক, আমি তোকে হৃদয়ই বলবো, তাই না হৃদয়? আচ্ছা, তোমরা দুজন দুজনকে চিনো কিভাবে? তোমাকে তো বলেছিলাম আমি মানুষের দুনিয়ায় অনেকটা সময় থেকেছিলাম, তখনই ওর সাথে পরিচয় হয় আমার। ও এনা, আমার উপরে পড়ে আমার গলায় আবার একটা কামড় দিল। এবার পুরো ক্লাসের জনগণ আমার দিকে তাকিয়ে আছে, ছেলেরা চোখ গরম করে তাকিয়ে আছে। তাকিয়েই তো থাকবে, কারণ বিশিষ্ট দুই সুন্দরী মেয়ের সাথে আমি কথা বলতেছি। আবার একজন আমাকে মিষ্টি কামড় দিচ্ছে, তাদের মনে তো জ্বলবেই। জেসিকা অ্যানাকে টেনে নিয়ে আমার গলা থেকে, কি করিস তুই? আমার ভাইকে কামড় দিচ্ছিস কেন? আমি ভ্যাম্পায়ার ভুলে গেছিস? না, ভুলিনি, কিন্তু আমার ভাইকে কামড় দিবি কেন? কামড় কেন? আমি কিস দিব, তাতে তোর কোনো সমস্যা? আরেকবার ছুঁয়েই দেখ না আমার ভাইকে কি করি। তোরা দুজন থামবে? স্যার আসবে ক্লাসে। জেসি আমার পাশে থাকা একটা সিটে বসলো। ক্লাসের সিটগুলো এক এক জনের জন্য এক একটাই। উনি লংস্টারের অষ্টম ডিউকের ছোট ভাই। হ্যাঁ, আমি জানি, ওনার সাথে আমার কথা হয়েছে একটু আগে। ও হ্যাঁ। ক্লাস শেষ হওয়ার পর আমরা সোজা ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম, দুপুরে খাবার খেতে হবে। আমি আর জেসি টেবিলে বসলাম, আর এনা আমাদের জন্য খাবার আনতে গেল। জ্যাক, আমি তোমার মধ্যে আজব কিছু ক্ষমতা অনুভব করছি। তাহলে কি তোমার লুকায়িত ক্ষমতা দেখা দিয়েছে? লুকায়িত ক্ষমতা মানে? দাদাভাই আমাকে চিঠিতে বলেছিল তোমার কাছে এমন কিছু ক্ষমতা ছিল যেটা এই পুরো মনস্টার রাজ্যকে ধ্বংস করে দিতে পারবে। শুধু এই মনস্টার রাজ্যই না, বরং এই মানুষের দুনিয়াও ধ্বংস করে দিতে পারবে। কি আমার কাছে এমন ক্ষমতা ছিল? হ্যাঁ, কিন্তু তোমার ছোটবেলায় দাদাভাই তোমার ক্ষমতাকে তোমার শরীর থেকে আলাদা করে একটা স্পেল দিয়ে সিল করে রেখেছিল। ও আচ্ছা, আমার সাথে হওয়া কালকের কথা আর বললাম না। কি কথা হচ্ছে দুই ভাই বোনের মধ্যে? এত বছর পর নিজের ভাইকে দেখলে কত কথাই বলার থাকে, সেটা তুই বুঝবি না। হয়েছে, থাক, আর বলতে হবে না। দেখতে দেখতে আমাদের তিনজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। আজকের রাতটা পুরো অন্ধকার, বাইরে কোনো আলো দেখা যাচ্ছে না, কয়েকটা তারা দেখা যাচ্ছে শুধু। আজ এক সপ্তাহ কেটে গেছে এখানে এসেছি। জেসির কথাগুলো এখন আমার মনে আছে। আমার কাছে নাকি এই দুনিয়া ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি তো কোনোদিন ফিল করিনি। সেদিন সেই অদ্ভুত গোল আলোর মতো জিনিসটা আমাকে বলেছিল যে আমার ক্ষমতা ধারণ করে, তাকে ছাড়া আমি কিছুই না। আচ্ছা, সে তো আমার ভিতরেই আছে, তাহলে কি আমি কোনো রকম ক্ষমতা ব্যবহার করতে পারছি না কেন? আদৌ কি আমি কিছু করতে পারবো, নাকি শুধু এসব কথার কথা? আচ্ছা, বাদ দিই নিজেকে নিয়ে ভাবা। আমাকে রক্ষা করার জন্য জেসি আছে। জেসির কাছে সময় এবং জায়গা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। ও যে কাউকে বা যে কোনো জিনিসকে আটকে দিতে পারবে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, ও সময়কে 1 মিনিট পিছনে নিতে পারে। এছাড়া আছে অ্যানা। অ্যানার সম্পর্কে যতটুকু জেনেছি, ও একটা ভ্যাম্পায়ার। আজকে ওর আসল রূপ দেখলাম। বিকেলের দিকে অ্যানাকে নিয়েই বের হয়েছিলাম। আজ ওর সাথে জঙ্গলের দিকে গিয়েছিলাম কিছুটা সময় কাটাতে। জেসি আসার পর ওর সাথে আলাদা সময় কাটানো হয় না, তাই আজ বের হয়েছিলাম। তখনই আমাদের ক্লাসের 3জন ছেলে আমাদের কাছে চলে আসে। কি চাও তোমরা? আমরা তোকে চাই। একজন ক্লাসিফাইড মনস্টারের মাথার দাম অনেক, আর তাছাড়া এমনিতেও কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে এখানে। আর কি কিছু লাগে আমাদের? পরিস্থিতি সুবিধার ছিল না, ওরা নিজেদের আসল ফর্মে চলে আসলো। একজন দেখতে পুরো শেয়ালের মতো, একজন দেখতে সাপের মতো, আরেকজন গরিলার মতো। সবাই হাত পা আছে, চোখগুলো বড় বড়, এরকম আমার চোখে দেখা কোনো মনস্টার। তাও একটা না, 3টা। 2টা আমার দিকে আসলো, আর একটা অ্যানার দিকে। গরিলার মতো দেখতে মনস্টারটা আমাকে তার বড় হাত দিয়ে একটা জোরে ঘুষি দিল। আমি সোজা গিয়ে একটা গাছের সাথে বাড়ি খেলাম। পুরো শরীর আমার নিস্তেজ হয়ে পড়ল। আমি নড়াচড়ার শক্তিও পেলাম না, মুখ দিয়ে অনেকটা রক্ত পড়ল। তখন দেখলাম দুটো আমার দিকে এগিয়ে আসছিল, হয়তো মেরে ফেলবে আমায়। কিন্তু সাথে সাথে অ্যানা এসে দুটো লাথি মারল। 2 লাথিতে 6টা গাছ ভেঙে দূরে গিয়ে পড়ল। আমি শুধু অ্যানার দিকে তাকিয়ে রইলাম। অ্যানার চুলগুলো কালো থেকে পুরো সিলভার হয়ে গেল, ওর চোখ দুটো লাল হয়ে গেছে। এছাড়া ওর মুখের 2টো দাঁত কিছুটা বড় হয়ে এসেছে। অ্যানা আমাকে হাত দিয়ে টানতে গেল, কিন্তু আমি তখনই অজ্ঞান হয়ে গেছি। যখন উঠলাম তখন আমি আমার বিছানায়। অ্যানার শরীরে কতটা শক্তি থাকবে আমি ভাবতে পারি নাই। এখন জানালা খুলে বসে আছি, হঠাৎ দেখি অ্যানার রুমের জানালা খুলেছে। উঠেছো তাহলে তুমি? আমি খুব চিন্তিত ছিলাম তোমার জন্য। চিন্তা করার কি আছে? আমি ঠিক আছি, আসলে চিন্তা করার ব্যাপার আছে। অ্যানা হঠাৎ ওর ভ্যাম্পায়ার রূপে উড়ে আমার রুমে আসলো। কি ব্যাপার?
আসলে তোমার শরীর দিয়ে রক্ত বের হয়েছিল, আর সেই রক্তের গন্ধ শুনে আমি ঠিক থাকতে পারি নাই। আমি তোমার গাড়ে কামড় দিয়েছিলাম। তাতে কি তুমি তো কয়েকবারই করেছো এমন? না, তেমন কিছু না। আচ্ছা, বাদ দাও এসব কথা, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমাবো, কিন্তু আমাকে বলো তো, তুমি একাই কিভাবে তিনটাকে নক আউট করে দিলে? ভ্যাম্পায়ারদের আসল ক্ষমতা মূলত তাদের শারীরিক ক্ষমতা। সব ভ্যাম্পায়াররাই অন্যান্য মনস্টারদের থেকে শক্তিশালী হয়। ও, আমি যাচ্ছি আমার রুমে। তোমার বোন দেখলে তো আবার খবর আছে আমাদের। ঠিক আছে। অ্যানা যাওয়ার সময় আমার ডান গালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি ভাবতেও পারিনি এটা অ্যানা করবে। এমনি সময় তো ও আমার ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খায়, কিন্তু এবার আমার গালে একটা চুমু দিল। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলিনি এখনো। অনেক রাত হয়েছে, তাই ঘুমোতে আসলাম। আজকে কেন জানি অন্যরকম লাগছে। আগের থেকে নিজের শরীরটা শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু আমার ভিতরের কোনো ক্ষমতাই আমি ব্যবহার করতে পারি না। কিভাবে কি করতে হয় আমি আদৌ জানি না। ঘুমের মধ্যে আবারও স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলাম অ্যানাকে নিয়ে, কিন্তু হঠাৎ করেই অ্যানা উধাও হয়ে গেল। আমার সামনে আবারও সেই মহিলা আসলো, যার পিঠ দিয়ে রক্ত বের হচ্ছে। কে আপনি? আর বারবার আমার স্বপ্নে কেন আসেন? আর আপনাকে দেখলে আমার পরিচিত কেউ মনে হয় কেন? যদিও আমি আপনাকে চিনি না। আমি তোমার আম্মা, জ্যাক। আমার আম্মা? জ্যাক, অনেক বড় হয়ে গেছো তুমি। আপনি কোথায়? আমাদের কাছে আসেন না কেন? আমি তো সব সময় তোমাদের দুই ভাই বোনের কাছেই থাকি জ্যাক। শুধু জীবিত নই বলে তোমরা দেখতে পাও না। আপনাকে যেই বা যারা হত্যা করেছিল, আমি কথা দিচ্ছি আম্মা, সে যেই হোক না কেন আমি তাকে ছাড়বো না। জ্যাক আমার ছেলে। আমি আমার মৃত্যুকে আনন্দে গ্রহণ করেছিলাম, কারণ তোমাকে আমি এই জাহিল মনস্টার দুনিয়া থেকে বের করতে পেরেছিলাম। আমি চাই না তোমার মধ্যে হিংস্র প্রতিশোধের চিন্তা থাকুক। আমি চাই তোমার মধ্যে শুধু ভালোবাসা থাকুক। কিন্তু ওরা খুব তাড়াতাড়ি একটা কঠিন সময় আসবে। আমি সবসময় তোমার সাথে। শুধু নিজের বোনের খেয়াল রেখো। আম্মা বলতে বলতে উধাও হয়ে গেল। আমিও চিৎকার করে ঘুম থেকে উঠে গেলাম। উঠে দেখি ভোর হয়ে গেছে। স্বপ্নটা একদম সত্য ছিল। আমার মাথায় হাত দিয়েছিল আম্মা। মাথায় এখনো সাদা ছোট্ট টুকরো টুকরো আলোর মতো কিছু একটা রয়ে গেছে। মাথা নাড়া দিতেই সেটা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমি ফ্রেশ হয়ে নিলাম, সকালে নাস্তা শেষ করলাম, তারপর ইউনিফর্ম পরে সোজা ক্লাসের দিকে রওনা হলাম। আজকে সবাই ক্লাসে না গিয়ে ক্যাম্পাসেই দাঁড়িয়ে আছে। অ্যানার জেসিও দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। কি হলো, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ক্লাস হবে না আজকে? না, আজকে স্টুডেন্ট সভাপতি কিছু বলবে, আমাদের এখানে দাঁড়াতে বলেছে। ও, কি হয়েছে? তোকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে আজকে। কিছুই না, আজকে আম্মাকে স্বপ্নে দেখেছিলাম। কি? আম্মা তো স্বপ্নে এসেছিল? কেমন দেখতে রে আম্মা? অনেক সুন্দর, একদম একটা পরীর মতো। কি বললো আম্মা তোকে? জেসি কৌতূহল বলে বলল। তোর খেয়াল রাখতে বলেছে, আর কিছু বলে নাই। আমরা চুপ হয়ে গেলাম, কারণ সামনে একটা মাইক দিয়ে ভাষণ দিচ্ছে একজন ছেলে। আমি তোমাদের সভাপতি। আমার নাম আমার নাম হ্যারি অদ্রি। আজকে তোমাদের সবাইকে ডাকা হয়েছে একটা ক্ষতিকর বিষয় নিয়ে তোমাদের জানাতে। কালকে আমাদের কিছু নতুন ছাত্রকে তাদের ক্লাসে দুজন খুব খারাপভাবে মেরেছে। আমি এখানে এসেছি মিস্টার জ্যাকসন ব্রিট এবং মিসেস এলিনা কোয়াড্রাটের বিচার করতে। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এর কথা শুনে অবাক হয়ে গেলাম। কালকে তো অ্যানা ওই তিনজনকে সেই রকম মেরেছিল, কিন্তু দোষ তো আমাদের না, এখানে দোষ করেছে ওই তিনজন। আমাদের কেন শাস্তি দেওয়া হবে বুঝতে পারছি না। সভাপতি আমাদের দিকে আসতে লাগলেন। তো মিস্টার জ্যাকসন ব্রিট, আমার ছোট ভাই আর তার দুই বন্ধুকে তাহলে তোমরা দুজনে মেরেছ? যাক, আমি রাগ করি নাই, ভুল আমার ভাইয়েরই ছিল। কিন্তু আমার ভাই কোনো মেয়ের কাছ থেকে হেরে আসবে এটা তো মেনে নেওয়া যায় না। তো কি করবেন? স্টুডেন্ট কাউন্সিলের নিয়ম মোতাবেক কল ফাইট করতে হবে তোমাদের। যদি জিততে পারো তাহলে তোমাদের উপর কোনো অভিযোগ হবে না, কিন্তু যদি হেরে যাও তাহলে তিনজনকে মারার মিথ্যা অভিযোগ তোমাদের উপর দিয়ে তোমাদের শাস্তির ব্যবস্থা করব। যা ইচ্ছা করেন আপনি। আপনার ধমকে ভয় পাওয়ার মতো মেয়ে আমি না। ভয় পেতে বলেছে কে? ম্যাচে উপস্থিত না হলে তোমাদের 10 আঙ্গুলের একটা থাকবে না, আগেই বলে দিচ্ছি। ওকে, আমরা রাজি। কল ফাইটের নিয়ম না জানলে লাইব্রেরি থেকে জেনে নিও। আমাদের সেটার প্রয়োজন নেই, শুধু আপনাদের বিরোধীদের সাবধান করতে বললেন। দেখা যাবে। সবাই যার যার মতো ক্লাসে যেতে লাগলো। অ্যানা জেসিকে বলতে লাগলো, কল ফাইটে রাজি হবার কি দরকার ছিল? আমাদের আবার চ্যালেঞ্জ দিচ্ছিল, আমরা কি সেটা না বলতে পারি? কিন্তু আমরা তো কখনো কল ফাইট করিনি, আর তারপর আমরা দুজন মেয়ে। তো ভয় পাচ্ছিস কেন? আমরা মেয়ে বলে কি ছেলেদের মারতে পারবো না?
আর এমনিতেও তো তুই কালকে ওই তিনজনকে মারলি। হ্যাঁ, কিন্তু আমি শুনেছি হ্যারি নাকি জেনারেল লুসিফারের ছেলে। ওকে হারানো তো আমাদের পক্ষে কখনো সম্ভব না। এই লুসিফারটা আবার কে? তোকে নিয়ে কি যে করব আমি। লুসিফার হলো ডেভিল রাজার 4 নম্বর জেনারেল। এই ডেভিল রাজা আবার কে? তোকে বোঝাতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। শাটান ক্রস, তিনি শেষ ডেভিল রাজা ছিলেন, আর তার 4 জন শক্তিশালী জেনারেল ছিল। তার মধ্যেই জেনারেল লুসিফার একজন ছিল বলেই এখন কই। দেখো, আমাদের এই মনস্টার দুনিয়ায় অনেক বড় একটা ইতিহাস রয়েছে। এখানে একসময় মানুষও বাস করত। আমরা মনস্টার মানুষ সবাই একসাথেই বাস করতাম। দেখতে দেখতে অনেক মনস্টার ক্রমে ক্রমে হাফ মনস্টারে পরিণত হতে লাগলো। মনস্টার আর মানুষদের ভালোবাসা দেখে ডেভিল রাজা শাটানের অনেক জ্বলতে লাগলো। তখন তিনিই ছিলেন এই পুরো মনস্টার রাজ্যের একমাত্র রাজা। তার কথা মতোই এখানে মনস্টাররা কাজ করত, কিন্তু মানুষদের প্রতি তার ঘৃণা এত বেড়ে গেল যে তিনি তার 4 জেনারেলকে হুকুম দিলেন সব মানুষ এবং মানুষদের সাথে যে মনস্টার আছে তাদের হত্যা করে ফেলতে। তাহলে এখানকার সব মানুষকে তিনি হত্যা করে ফেলেছিলেন। হ্যাঁ, আর তখনই 5 জন জনতা এগিয়ে আসে। তাদের মধ্যে একজন ভ্যাম্পায়ার, একজন হাফ ডেমন, একজন ফায়ার ওল্ফ আগুনযুক্ত নেকড়ে বাঘ, একজন ডেভিল, আর একজন ছিল ম্যাথত হাতির মতো সুরওয়ালা মনস্টার। আর এই 5 জন তাদের আচরণ দ্বারা সাধারণ সব মনস্টারদের নিয়ে শাটানোর বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করে। শেষে কি হয়? শাটান হেরে যায়, আর তার মেয়ের জন্য। তার মেয়ে সাধারণ একটা মানুষকে ভালোবাসত, সেও শাটানের জন্য মারা যায়। তাই শাটানের মেয়ে প্রিন্সেস সুজান রাজ দরবারের গোপন দরজা দিয়ে শত্রুপক্ষ ঢুকিয়ে দেয়। তাহলে ডেভিল রাজা নিজের মেয়ের জন্যই হেরে যায়? হ্যাঁ, তবে এখনও মনে হয় নতুন ডেভিল রাজা জন্ম নেবে। আবার জন্ম নেবে কেন? আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজা মারা যাওয়ার পর রাজার জেনারেলই তো রাজা হতে পারত, কিন্তু রাজার মেয়েই তো রানী হতে পারত। সবাই সেটাই ভেবেছিল, শাটানের মেয়ে রানী হলে এই দুনিয়া পুরো পাল্টে যেত। কিন্তু অনেক বড় দুঃখ পেয়েছিল সে তার ভালোবাসা হারিয়ে। তাই তিনি তখন সেই 5 জন যারা প্রথমে শাটানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে পুরো রাজ্য 5 ভাগ করে রাজ্য করে সেখানে রাজা বানিয়ে দেয়। হ্যাঁ, এইটুকুই আমি পড়েছি। এই দুনিয়ার রানীর কাছ থেকে 5 বীর যোদ্ধা 5টা রাজ্যের রাজা হয়। কিন্তু যে বইতে পড়েছি সেখানে তো ডেভিলের কোনো কথা লেখা ছিল না। ডেভিলের কাহিনী এখনও লেখা হয়নি কোথাও। কোথাও ডেভিলকে নিয়ে লেখলেই সেটা আগুনে পড়ে যায়। ও, আর ডেভিল রাজারা কখনো নিজের ইচ্ছা কিংবা জনগণের ইচ্ছায় রাজা হয় না। একটা সাধারণ ডেভিলের পিঠে পাকা হয় 2টো, জেনারেলের পিঠে পাকা হয় 4টা, আর একজন রাজার পিঠে 10টা কালো পাখা থাকে। যে ডেভিলের 10টা পাখা হয় সেই ডেভিলই রাজা হয়। কিন্তু এক রাজা মারা যাওয়ার পর তার ছেলে বা মেয়েই এই 10 পাখা হয়। কিন্তু আজ 1000 বছর হয়েছে, কিন্তু কোনো নতুন ডেভিল রাজা জন্ম নেয়নি। নতুন ডেভিল রাজা জন্ম নিলে কি হবে? কি হবে আর তার জেনারেলগুলো তাকে সিংহাসনে বসাবে আবার, আর বাকি 5টা রাজারা তার বিরুদ্ধে যুদ্ধ করবে আবার। ও হ্যাঁ, আর কল ফাইট নিয়ে কি করবি জেসি? কি করব আর? আমরা লড়বো। লুসিফারের ছেলে হয়েছে বলে কি হ্যারিকে হারাতে পারবো না? ডেমন আর ডেভিলের শত্রুতা অনেক আগে থেকেই। দেখিয়ে দিব কি করতে পারে একজন ডেমন। আমি আর তুমি না হয় কিছু একটা করলাম, কিন্তু জ্যাক কি করবে? হ্যাঁ, এটাই ভালো সময় ওর মনস্টার পাওয়ারগুলো টেস্ট করার। তুই কি পাগল হয়েছিস? ও তো এখনও নিজের পাওয়ার ব্যবহার করতে পারে না। আর ডেভিল, আর দেখিস ওরা 3 জনই ডেভিল থাকবে। 2 জনকে না হয় আমরা 2 জন ধরলাম, কিন্তু আরেকজন ডেভিল তো ওর 12টা বাজিয়ে দিবে। কিছুই হবে না ওর। আচ্ছা, ওই কল ফাইটটা কি সেটা তো বলবি আগে। কোনো স্টুডেন্টের উপর যদি কোনো রকম অভিযোগ আসে, আর যদি সেটার প্রমাণ গুরুতর হয়, তাহলে সেই স্টুডেন্টদের একটা সুযোগ দেওয়া হয়। স্টুডেন্ট কাউন্সিলের 3 জনের সাথে লড়তে হবে। অভিযুক্ত মানুষটা সর্বোচ্চ 5 জনকে সাহায্যের জন্য ডাকতে পারবে। আমাদের সাথে আরও 2 জন আসবে না, কারণ স্টুডেন্ট কাউন্সিলের বিরুদ্ধে কেউ লড়তে পারে না। সবার অবস্থা 12টা হয়ে যায়। সেই ভয়ে কেউ সাহায্য করবেও না। তার মানে আমাদের 3 জনকেই লড়তে হবে। হৃদয়, তোমার আসতে হবে না, আমরা 2 জনই পারবো। পাগল হয়েছে তোমরা? আমি তোমাদের বিপদে ফেলে চলে যেতে পারি? কখনোই না। আমিও ফাইট করব। এই তো, এটাই আমার ভাই। তাহলে ক্লাসের পরেই বাস্কেটবল কোর্টের মধ্যে ফাইট শুরু হবে। ক্লাস শেষে আমরা ওইখানে যাব। ওকে। ক্লাস শেষ করলাম আমরা। শেষ করে কোর্টের দিকে যেতে লাগলাম। সবাই আমাদের কল ফাইট দেখার জন্য কোর্টের পাশে গ্যালারিতে বসলো। আমরা কোর্টের ভিতরে গেলাম। বুঝলাম না বাস্কেটবল খেলা হবে নাকি ফাইট হবে।
হ্যারি একপাশে চেয়ার নিয়ে বসে আছে আর ওর পাশে দুজন দাঁড়িয়ে আছে। হ্যারি আমার বোনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি আশা করিনি তোমার সাথে দেখা হয়ে যাবে। তুমি এখানে পড়তেছো আমি তো জানতামই না। আমি কোথায় পড়ি না পড়ি তাতে তোর ইন্টারেস্ট কেন রে? অনেক জ্বালিয়েছিস, আজকে শোধ নিব। তোমার মুখের মধুর কণ্ঠস্বরগুলো কোথায় গেল? এভাবে তো কথা বলতে না কখনো। চুপ কর শয়তান, আজকে তোকে মেরে হাড় ভেঙে দিব। ভাইয়া তুই পিছনে থাক, আমি আর অ্যানা দেখছি। রোজ তো জানোই পুরো পাওয়ার ব্যবহার করা যাবে এই জায়গাটুকুর মধ্যে। হ্যারি রেগে এগিয়ে গেল, অ্যানাও গেল। অ্যানার ভ্যাম্পায়ার ফর্মে চলে গেল অ্যানা। ওর চুলগুলো সিলভার কালারের হয়ে যায় ওর মনস্টার ফর্মে। জেসির কোনো মনস্টার ফর্ম নেই, কারণ হাফ ডেমন আমরা। হ্যারির সাথে থাকা দুজন নিজেদের মনস্টার রূপে এগিয়ে আসছিল। দুজনের পিঠ দিয়ে কালো দুটো পাখা বের হলো। দুজনে এগিয়ে আসছিল, কিন্তু অ্যানা একটাকে দিল একটা কিক আর জেসি দিল একটাকে ঘুষি। দুজনেই কোর্টের দুই পাশের স্ট্যান্ডের সাথে জোরে বাড়ি খেল। আমি বুঝতে পারলাম জেসি ওর আর অ্যানার সময় বাদে সবার সময় আটকে দিয়েছিল। তারপর খুব সহজেই দুজনকে দুদিকে নক করে ফেলে দিল। আবার হ্যারি হাততালি দিয়ে বলতে লাগলো, আমি মুগ্ধ জেসিকা, তুমি তো এখন শক্তিশালী হয়ে গেছো অনেক, কিন্তু তুমি কি আমার গায়ে হাত তুলতে পারবে? চুপ কর শয়তান, তোর অপেক্ষায় ছিলাম আমি অনেক দিন, কিন্তু এখন আর না, ভুলে গেছি তোকে। ও তাই? আমি তোমার গায়ে তো হাত তুলতে পারি না, এমনকি ছেলে হয়ে আমার বান্ধবীর গায়েও হাত তুলতে পারবো না। তুললে আবার তুমি কষ্ট পাবা। কিন্তু জ্যাকসন ব্রিট, তুমি একদম আমার বিরোধী হিসাবে উপযুক্ত। হ্যাঁ, দেখা যাবে। আমার ভাই একা নয়, আমরাও আছি সাথে। ও তোমাদের দুজনের ব্যবস্থা করছি, দাঁড়াও। হ্যারির চোখ হঠাৎ লাল হয়ে গেল। সাথে সাথে আমাদের পিছনে থাকা দেয়াল থেকে কয়েকশো হাত বেরিয়ে আসলো। মনে হয় হ্যারি কোনো জাদুর স্পেল করেছে। হাতগুলো অ্যানা আর জেসিকে ধরে দেয়ালের সাথে আটকে রাখলো। তো তুমি তাহলে জেসিকার যমজ ভাই? হ্যারি আমার দিকে তাকিয়ে বলল। তোমাদের দুজনের মধ্যে কি চলছে জেসি? জেসি আর ওর বান্ধবী এখন বিজি আছে, ওরা দেখা ছাড়া কিছুই করতে পারবে না। আমার গ্রেভিটি ম্যাজিকের মাধ্যমে আটকা পড়েছে ওরা। তো তুমি জেসির আসল ভাই কিনা দেখা যাক। হ্যারির হাতে একটা কালো কাতানা চলে এসেছে, সেটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এটার নাম দি ব্ল্যাক কুইন। আমার অন্ধকার দিয়ে বানানো এটা। আর সামনে যা কিছু আছে সব কিছুই এটা তার কালো দুনিয়ার মধ্যে নিয়ে যায়। চাকু তলোয়ার দেখে আমার এমনিতেই ভয় লাগে অনেক, তারপর বিশাল একটা কাতানা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে হ্যারি। ভয় আমার হাত পা নড়ছেই না। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক। হ্যারি বিদ্যুতের গতিতে আমার দিকে ছুটে আসলো। ওর গতি এতটাই যে আমি দেখতেই পেলাম না ওকে। এক সেকেন্ডের মধ্যেই ও আমার সামনে চলে আসলো আর এসেই আমার পেটে একটা সেই লেভেলের ঘুষি দিল। এক ঘুষি দিয়ে আমি কোর্টের পাশের দেয়ালের সাথে বাড়ি খেলাম। মনে হলো আমার পেটের মধ্যে বিশাল একটা ছিদ্র হয়ে গেল। সারা শরীর ব্যথায় টনটন করতে লাগলো। দুই হাত আর নড়ছে না, মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো। জেসি, এই তাহলে তোমার ভাই? ওর মধ্যে তো কোনো শক্তিই নেই। আমার এক ঘুষিতেই শেষ, মনে হয় না বাঁচবে। তবে আমি একটা সুযোগ দিতে পারি। হ্যারি কথা বলতে বলতে আমার পেটের মধ্যে ওর কাতানা ঢুকিয়ে দিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, কারণ আমার পেটের মধ্যে একটা তলোয়ার ঢুকেছে। আজব করার বিষয় হলো কোনো রক্ত বের হচ্ছে না, শুধু আমার চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা অন্ধকার রুমের মধ্যে আমি আটকা পড়েছি। আমার শরীর মুক্ত, কিন্তু আমি নড়তে পারছি না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে ধরে রেখেছে। আমার শরীরের অবস্থা 12টা। আমার সারা শরীর ব্যথা করছে। হঠাৎ জায়গাটায় পানি উঠতে লাগলো। আমি কিছুই দেখতে পারছি না, কিন্তু বুঝতে পারছি পানি আমার কোমর পর্যন্ত উঠেছে। আস্তে আস্তে পানি আমার মাথা পর্যন্ত চলে এলো। আমার শরীর আমি নাড়াতে পারছি না। দেখতে দেখতে পানির আর নিচে চলে গেলাম। আমার দম বন্ধ হয়ে যাবে তখনই পুরো অন্ধকারের মধ্যে হঠাৎ আলো দেখা যাচ্ছিল। আলোটা আমার হাতে থাকা নেকলেসটা, যেটাকে আমি বেজের মতো পরেছি, সেটা থেকে আসছে। আস্তে আস্তে পুরো নেকলেসটা আমার হাত থেকে উপরে উঠতে লাগলো। তারপর একটা মহিলার রূপ নিল। মহিলাকে আমি আগেও দেখেছি। এটা আমার আম্মা। আমি হাঁ করে তাকিয়ে আছি, চোখ দিয়ে আমার পানি পড়ছে। আমার পিঠে দুটো ডানা রয়েছে, দুটো ডানার সাদা রঙের। আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আম্মা, জ্যাক, জানি তুমি রেগে আছো আমার উপরে। কোনো মা তার সন্তান একা ফেলে দিতে পারে না, কিন্তু আমার আর কোনো রাস্তা ছিল না। তোমাদের দুই ভাই বোনকে ফেলে আমার চলে যেতে হয়েছে। তোমার সাথে আমার এটাই শেষ দেখা। নিজের বোনের খেয়াল রেখো। আমার কিছু বলল না। হঠাৎ তার উজ্জ্বল দেহটা আমার শরীরের মধ্যে চলে আসলো। শুধু একটা কথাই শুনলাম,
তোমার সব শক্তি আমি আটকে রেখেছিলাম। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই তোমাকে আমি একটা সাধারণ মানুষের রূপে রাখার ব্যবস্থা নিয়েছিলাম। তুমি যদি এইখানে থাকতে তাহলে তোমাকে ওরা মেরে ফেলতো। আর আজ তোমার এই অবস্থা তোমার মা হয়ে কিভাবে দেখি। তুমি যখন এখানে এসেই গেছো, তাই আমি আর তোমার শক্তিগুলো আটকে রাখবো না। আজ থেকে তুমি তোমার নিজের অস্তিত্ব খুঁজে পাবে। আমি জানি তুমিই পারবে এই দুনিয়াকে সুন্দর একটা জায়গা বানাতে। তুমিই পারবে আবারও মানুষ আর মনস্টারদের একসাথে করতে। শুধু মনে রেখো নিজেকে, তুমি তোমার বাবার মতো কোনো ডেমন না, তুমি তার চেয়েও বেশি কিছু। আম্মা। আমি কিছু বলতে যাব তার আগেই আম্মা উধাও হয়ে গেলেন। আমার শরীরে নতুন কিছু মনে হলো। পিছন থেকে আলো বের হতে লাগলো। পিছনে তাকালাম, সাদা দুটো পাখা আমার পিঠে। দুটোর আলোতে আমার আশেপাশের সমস্ত অন্ধকার আলোকিত হতে লাগলো। আমি জোরে চিল্লিয়ে উঠলাম। সাথে সাথে হ্যারির কারদানা আমার পেট থেকে বেরিয়ে গেল এবং সে সমস্ত ক্ষত হয়েছিল সেটি ঠিক হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল তা দেখে। গ্যালারিতে পুরো কলেজের সবাই বসে আছে। আবার আমার পিঠে থেকে দুটো ডানা বেরিয়ে আসলো। দুটো সাদা ডানা একা একা দুলতে লাগলো। আমার পাশের সব এলাকা আলোকিত হয়ে গেল কিছুটা সময়ের জন্য। একটা সাদা আলো আমার মধ্য দিয়ে বয়ে গেল কিছুক্ষণের জন্য। সবাই আবার বেশি অবাক হয়ে গেল তা দেখে। তাদের অবাক হওয়ার কারণ আমিও বুঝতে পেরেছি। হঠাৎ আমার ডান পাশের সাদা ডানাটা আস্তে আস্তে কালো রঙের হয়ে গেল। এখন আমার ডান পাশের ডানাটা সাদা এবং বাম পাশের ডানাটা কালো। একটা দিয়ে সাদা আলো বের হচ্ছে, আরেকটা দিয়ে কালো আলো বের হচ্ছে। এটা কিভাবে সম্ভব? একসাথে অ্যাঞ্জেল আর ডেভিলের ক্ষমতা আজ পর্যন্ত কোনো মনস্টারই ব্যবহার করতে পারেনি। এমনকি কখনো কোনো মনস্টার দুরঙের ডানা হয়নি। তাহলে কে তুমি? আমি কে সেটা আমি নিজেও জানি না। ছোট থেকে যে পরিবারের কাছে বড় হয়েছি, তাদের নিজের বাবা মা বলে জেনেছি, কিন্তু তারা আমার বাবা মা নয়। সারা জীবন নিজেকে মানুষ বলে ভেবেছি, কিন্তু আজ জানি আমি মানুষ নই। আমার আসল পরিবারের একজন ছাড়া কেউ আমার খবরই নেয়নি কখনো। তাহলে আমি কি করে জানবো আমি কে? আমি এবার পলক পড়ার আগে আলট্রা স্পিডে হেরির সামনে চলে গেলাম। হেরি আমার স্পিড দেখে খুব ভয় পেয়ে গেল। আমিও একটা ঘুষি দিলাম ওর বুকে। এক ঘুষিতেই ও বাস্কেট কোর্টের দেয়াল ভেঙে ক্যাম্পাসের মাঠে গিয়ে সেখানে মাটিটা অনেক গর্ত হয়ে গেল। আমি এবার আস্তে আস্তে উড়ে ওর কাছে গেলাম। অ্যানা আর জেসি দুজনেই হেরির ট্রাপ দেখে ছুটছে। আমার ক্ষমতা দেখে ওরাও অবাক হয়ে গেছে। আমি হেরির কাছে চলে গেলাম। হেরি কোনো রকম পায়ে ভর করে উঠেছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। মাটিতে ঘষা খেয়ে ওর বুক এবং অনেকটা জায়গা কেটে গেছে। আমি নিজেই যখন জানি না আমি কি, আমার পরিবারের কেউ যখন বলতে পারে না আমি কি, তাহলে সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে কিভাবে দিব? এবার আমি হেরির কলার ধরলাম বাম হাত দিয়ে, তারপর উপরে উঠতে লাগলাম। এবার ডান হাত দিয়ে ওর মুখে 3টা ঘুষি দিলাম। 3টা ঘুষি দিয়ে ওর মুখের অবস্থা 12টা বেজে গেল। দেখলে কেউ চিনবেই না ও হেরি। আমি শুনেছি মনস্টারদের হার্ট ধ্বংস না করলে শারীরিকভাবে কখনো কোনো মনস্টারকে মারা যায় না। তাই আমি কোনো ভয় না পেয়ে পিটাইতে লাগলাম। এবার ওকে ছেড়ে দিয়ে ডান পা দিয়ে একটা কিক করলাম। ও সোজা উপরে উঠতে লাগলো। কিকটা এত জোরে লেগেছে যে অনেক উপরে চলে গেছে। এবার আমি আমার হাত দিয়ে একটা স্পেশাল এনার্জি বিম বানাতে শুরু করলাম। দেখতে দেখতে বিশাল একটা বলের মতো একটা এনার্জি বল হয়ে গেল। আমি সেটা হেরির দিকে ছুটতে যাব, তখনই জেসি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া ও মরে যাবে, প্লিজ ওকে মারিস না। আমি পিছনে ঘুরলাম। জেসির কান্নামাখা মুখটা দেখে আমার আম্মার সাথে দেখা হওয়ার কথা মনে পড়ে গেল। এতক্ষণ আমি নিজেকে আটকাতে পারি নাই। হেরিকে যতই মারছিলাম ততই ভালো লাগছিল। জেসির চেহারা প্রায় আমার মতোই। সবচেয়ে আজব বিষয় হলো জেসির ডানা দুটো রং পুরো সাদা। এবার আম্মার দুটো আমি যেমন দেখেছি তেমনই দুটো। আমার হাতের এনার্জি বিমের সব পাওয়ার আবার আমার শরীরের মধ্যে যেতে লাগলো। আমি আস্তে আস্তে জেসিকে নিয়ে নিচে নেমে গেলাম। মাটিতে নামার পর দুজনের ডানার অদৃশ্য হয়ে গেল আর হেরি উপর থেকে মাটিতে পড়ল। সাধারণ মানুষ হলে হয়তো গলে যেত, কিন্তু একজন ডেভিল হয় বেঁচে গেছে। তো এই হেরি আর তোর মধ্যে কি চলছে তোকে পরে বলবো, আগে ওকে নিয়ে মেডিকেল সেন্টারে চল। ওর অবস্থা অনেক খারাপ। তো কি, পড়ে থাকতে দে, একটু পর একাই ঠিক হয়ে যাবে। ডেভিলরা যদি অ্যাঞ্জেলদের থেকে কখনো আঘাত পায় তবে সেই ক্ষত কখনো হিল হয় না। আবার যদি অ্যাঞ্জেলরা ডেভিলদের থেকে আঘাত পায় তাহলে কখনো সেই ক্ষত ঠিক হয় না। কিন্তু তোমার ডানা দুটো দেখে মনে হচ্ছে তোমার শরীরে ডেভিল এবং অ্যাঞ্জেল দুটোর শক্তিই রয়েছে। তাই বেশি দেরি করলে হয়তো হেরি মারা যাবে। অ্যানা আমাদের কাছে এসে বলল, ওকে চলো তাহলে, ওকে নিয়ে যাচ্ছি। আমি হেরিকে আমার কাঁধে নিলাম। এবার আমি আর আমার আল্ট্রা স্পিড ব্যবহার করে মুহূর্তের মধ্যে মেডিকেল সেন্টারে নিয়ে আসলাম। নার্সকে দেখালাম এবং কি হয়েছে খুলে বললাম। নার্স ওকে একটা বড় টিউবের মধ্যে রাখতে বলল।
সেখানে রাখার পর পর টিউবের চারপাশ আটকে দেওয়া হলো এবং টিউবের মধ্যে লাল রক্তের মতো পানি ভরতে লাগলো। এভাবে একদিন এটার মধ্যে থাকলে ও ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বুঝলাম না, মিস্টার হ্যারি তো একজন হাই লেভেল ডেভিল, তার এই অবস্থা হলো সাধারণ একটা লড়াই। আমিও বুঝতে পারছি না কিছুই। হৃদয় জ্যাক, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। হৃদয় জ্যাক, এটা আবার কীরকম নাম? হয়তো হৃদয় ডাকো, না হলে জ্যাক। ঠিক আছে জ্যাক, এদিকে আসো, কথা আছে তোমার আর তোমার বোনের সাথে। আমি জেসি আর অ্যানার কাছে গিয়ে বললাম, তো শুরু করো জেসি। আমাদের আগে কখনো বলিসনি তুই অ্যাঞ্জেল, তাহলে এতদিন মিথ্যা বলেছিস আমার কাছে? আর এই হ্যারির সাথে তোর কী সম্পর্ক? আচ্ছা, সব কিছু প্রথম থেকে শুরু করি। আমাদের বাবা একজন হাফ ডেমন, আর আমাদের আম্মা ছিলেন একজন হাফ অ্যাঞ্জেল। পারিবারিকভাবেই বিয়ে হয় আমাদের বাবা আর আম্মার, তারপর আমাদের জন্ম। জেসি টুকটুক করে আমাদের পিছনের কথাগুলো বলতে লাগলো। শুধু আমাদের বাবা রাজা সেটা গোপন রেখে বলতে লাগলো। আম্মা একদিন শুধু জ্যাককে নিয়ে পালিয়ে গেলেন, আমাকে দাদা ভাইয়ের কাছে রেখে গেলেন। তখন আমাদের বাবার ব্যবহার দেখে দাদাভাই আমাকে মানুষের দুনিয়ায় নিয়ে গেলেন এবং সেখানে একটা পরিবারের কাছে আমাকে দিয়ে আসলেন। আমার বয়স 10 হওয়ার পর থেকেই আমি জ্যাকের সন্ধান করতে শুরু করলাম। যখন আমার বয়স 15 হলো, তখন আমার সাদা ডানা বেরিয়ে আসলো। হাফ ডেমনদের ডানা হয় না, তাই প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম। একদিন উঠতে উঠতে আমার দেখা হলো হ্যারির সাথে। হ্যারি 2 বছরের জন্য মানুষের দুনিয়াতে ঘুরতে এসেছিল। ওর সাথে সময় কাটাতে লাগলাম প্রতি রাতে। আমি ভেবেছিলাম হয়তো আমার মতো জ্যাককেও ডানায় দেখা দিয়েছি, হয়তো জ্যাকও রাতে উড়বে। প্রথমে তো হ্যারিকেই আমার ভাই মনে হয়েছিল, কিন্তু পরে জানতে পারলাম ওকে। আস্তে আস্তে মনস্টার দুনিয়ার সব খবর নিতে শুরু করলাম হ্যারির কাছ থেকে। দেখতে দেখতে একটা বছর সময় কেটে গেল। আমি আর হ্যারি দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করেছি। তারপর একদিন হঠাৎ হ্যারি উধাও হয়ে গেল। আমি 6টা মাস প্রতি রাতে ওর জন্য অপেক্ষা করেছি, কিন্তু ওর কোনো খবর ছিল না। বাবা, কি লাভ স্টোরি! অ্যানা জেসিকে জড়িয়ে ধরে, স্যার, জড়িয়ে ধরিস কেন? আচ্ছা, তোর ডানা দুটো সাদা আর জ্যাকের একটা ডানা সাদা আর একটা কালো কেন? সেটা জানি না, আমরা দুজন যমজ হয়েছি। আমার শরীরে ডেমন এবং অ্যাঞ্জেলের রক্ত, তাই আমার ডানা আছে অ্যাঞ্জেলের মতো, আর শরীরে ডেমনের মতো শক্তি। কিন্তু জ্যাকের ক্ষেত্রে সব আলাদা। ছোট থাকতেই দাদাভাই আমাকে বলেছিল জ্যাকের আমাদের বাবার মতো কোনো ডেমন নয়, ও তার থেকে বেশি কিছু। আম্মাও আমাকে এই কথা বলেছে 2 বার স্বপ্নে। কি? আমি আমার বাবার মতো কোনো ডেমন না, তাই তার থেকে বেশি কিছু। কিন্তু কি সেটাই আমি তো বুঝতে পারছি না। সাধারণত মা বাবা 2 রকম মনস্টার হলে সন্তান যদি যমজ হয়, তাহলে দুজনের মধ্যে একজন বাবার মতো হবে আর একজন মায়ের মতো। এটাই তো হয় সবসময়। কিন্তু তোমাদের ক্ষেত্রে আলাদা কেন? আমি জানি না। আচ্ছা, বাদ দাও এসব কথা এখন। যা হয়েছে, যা হয়ে যাওয়ার হয়েছে, আর বাকি কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। জেসি, তোরা দুজন এখন আমাকে সাহায্য করবি? কিসের সাহায্য লাগবে? এই পাওয়ারগুলো আমি ঠিকমতো কন্ট্রোল করতে পারছি না। যখন আমি হ্যারিকে মারছিলাম তখন আমার ভালোই লাগছিল, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাঝে অন্য কেউ ভর করেছিল। তুমি কি ওর ব্লাড দেখেছিলে? হ্যাঁ, কালচে রঙের ছিল। খেতে মন চাচ্ছিল? এটা আমার কেমন কথা? ওর ব্লাড আমার খেতে মন চাইবে কেন? ওকে দাঁড়াও, অপেক্ষা করো একটু। অ্যানা আমাকে আর জেসিকে রেখে চলে গেল। অ্যানার আবার কি হলো কি জানি। আচ্ছা, বাদ দে ওর কথা। শরীরে কোনো রকম পরিবর্তন মনে হচ্ছে নাকি? শরীর অনেক হালকা লাগছে। ও, আমি এসে গেছি। জ্যাক, ওইদিকে তাকাও তো। অ্যানা ওর হাতে থাকা একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান আমার হাতে তুলে দিল। এটা কিসের জন্য? রক্ত এটা। কি, কার রক্ত এটা? আমি ফেলে দিতে চাইলাম। আরে ফেলে দিও না, খেতে হবে না তোমার। আমার হাতে দাও এটা। আচ্ছা, তুই ব্লাডের ক্যান হাতে নিয়ে এসে কি করতে চাচ্ছিস? তোর খেতে মন চাচ্ছে, তুই খা। আরে, আমি একটা জিনিস দেখতে চাচ্ছি। অ্যানা হাতের ক্যান খুলে কিছুটা রক্ত বের করে ওর হাতের তালুতে ঢাললো। ঢেলে আমাকে দেখাতে লাগলো। হাতে রক্ত ঢেলে নষ্ট করছো কেন? এটা মানুষের রক্ত, একটু ভালো করে দেখো। দেখে কি করব আমি? দর্শক বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক। আমি রক্তের দিকে তাকালাম। লাল টুকটুকে রক্ত। এমনি রক্ত বাইরে থাকলে জমাট বেঁধে যেত, কিন্তু মনস্টার দুনিয়ায় রক্ত জমাট হয় না, পানির মতো ঘন হয়ে আছে। লাল রক্তের দিকে তাকিয়ে হঠাৎ করে আমার শরীরে কেমন জানি গরম হতে শুরু করলো। সারা শরীরে কেমন ব্যথা অনুভব করতে লাগলাম। হঠাৎ করে আমার ডান পাশের ঠোঁটের নিচে সরু কিছু অনুভব করলাম। বুঝতে পারলাম না কি, তাই ঠোঁটটা নাড়াচাড়া করলাম। মনে হচ্ছে ডান পাশের একটা দাঁত বড় হয়ে গেছে। ডেভিলদের, ভ্যাম্পায়ারদের মতো 2টো বড় দাঁত থাকে, কিন্তু ভ্যাম্পায়ারদের থেকে অর্ধেক সাইজের হয়। আমার দাঁতটা বেশ বড়।
হঠাৎ ব্লাড দেখে আমার শরীরে বিশদ পিপাসা লেগে গেল। আমি কিছুতেই নিজেকে আটকাতে পারছি না। আমি অ্যানার হাতের উপর ঝাঁপিয়ে পড়লাম। ওর হাতে পড়া সব ব্লাড আমি চুষে খেয়ে নিলাম। অ্যানা ক্যানে থাকা পুরোটা খেয়ে ফেলে দিয়েছে। আমার ওর হাতে থাকা একটু ব্লাড খেয়ে পিপাসা যেন আরও বেড়ে গেল। কী করব বুঝতে পারছিলাম না। অ্যানাকে কাছে টেনে জড়িয়ে ধরলাম। ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা কামড় দিলাম। যেহেতু আমার ডান পাশে শুধু একটা বড় দাঁত, তাই একটা দাঁতে ওর ঘাড়ের চামড়া ভেদ করলো। ওর হাতে থাকা রক্তের মতো স্বাদ না থাকলেও আমার বেশ পিপাসা মিটে গেল অ্যানার রক্ত খেয়ে। উফ! জেসি একটা কাশি দিল। এই ছাড়ো। অ্যানা আমাকে ছাড়িয়ে বলল, জানতাম দুজনের মধ্যে অনেক কিছু চলছিল ইদানিং, তাই বলে ভাই তুই তোর বোনের সামনে এসব কী শুরু করলি? অ্যানা, আমি খুব শরীরে নিজেকে সামলাতে পারিনি। ইটস ওকে। তোমার কোনো ভুল নেই। ইটস ওকে মানে? এটা কিভাবে ওকে হয়? একজন হাফ অ্যাঞ্জেল, হাফ ডেভিল, হাফ ডেমন কেন রক্তের জন্য পাগল হয়ে গেল? আমি তো অনেকদিন শুনিনি ডেভিলের রক্ত খায়। আসলে আমি বুঝতে পেরেছি। কি বুঝলি? সেদিন আমার হাত কেটে গিয়েছিল সামান্য, সেটা দিয়ে রক্ত পড়ছিল, যেটা জ্যাক চুষে খেয়েছিল। তোমার একটু রক্ত খেয়েছিল তো কি হয়েছে? আরে গাধা, তাই নাকি? তুই কেন রক্ত খেতে গিয়েছিস? ভ্যাম্পায়াররা তাদের রক্ত মানুষকে খাইয়ে তাদেরকে ভ্যাম্পায়ার বানিয়ে দিতে পারে। ওয়েট ওয়েট, সেটা তো মানুষ ভ্যাম্পায়ার হয়, কিন্তু মনস্টার তো ভ্যাম্পায়ার হয় না। তুমি যখন প্রথম এখানে আসলে তখন তোমার মধ্যে কোনো মনস্টারের গুণ ছিল না। তোমার ব্লাডও সাধারণ মানুষের মতোই ছিল। তাই তো আমি সবসময় তোমার ব্লাডের জন্য পাগল থাকতাম। কিন্তু আমি তো মনস্টার ছিলাম। দেখো, মনস্টার দুনিয়ায় সবাই যখন জন্ম নেয় তখন তারা মানুষের রূপেই জন্ম নেয়, কিন্তু প্রাপ্তবয়স্ক হলে তারা নিজেদের মনস্টার রূপ দিতে পারে। যদি কোনো সন্তান জন্ম নেওয়ার পর থেকে তার মনস্টার পাওয়ার সিল করে রাখা হয়, তাহলে সে সন্তান সাধারণ মানুষের মতোই বাড়তে থাকে। তবে একদম সাধারণ মানুষ হয় না সে, তার মধ্যে কিছুটা অন্যতম থাকে। তার মানে আমি ছোট থেকে একজন মানুষের মতো বড় হয়েছি। হ্যাঁ, তাহলে আমার সিল করা ক্ষমতা ফিরে আসার আগেই আমি তোমার ব্লাড খাওয়ায় আমি ভ্যাম্পায়ার হয়েছি? হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। বিষয়টা খারাপ না। হঠাৎ করে জানতে পারলাম আমি একজন মনস্টার। প্রথমে জানলাম আমার বাবা একজন ডিমন, তার মানে আমিও সেটা হব। কিন্তু সেরকম কোনো লক্ষণ না দেখে আমি শঙ্কায় ছিলাম আমি কীরকম মনস্টার। আর এখন আমি জানতে পারলাম আমার একটা সাদা ডানা, একটা কালো ডানা। আমার শরীরে ডিমনের মতো শারীরিক শক্তি রয়েছে, ম্যাজিক্যাল ক্ষমতা রয়েছে। আর এখন জানতে পারলাম আমার ডান পাশে ভ্যাম্পায়ারের মতো দাঁত আছে। আমার ভাই একের ভিতর 100, সবাই মেনে নিলাম। কিন্তু আমার বাম পাশের দাঁতটা কী করেছিলে? একটা মুভি দেখেছিলাম, একটা ভ্যাম্পায়ারের একটা দাঁত ভেঙে যায়, তখন তাকে সবাই দাঁত ভাঙা ড্রাকুলা বলে ডাকত। আমার তো একটা দাঁত উঠেছে, আরেকটার বয়স হয়তো হয়নি, কিন্তু লোকজন তো আমাকে দাঁত ভাঙা বলে ভেঙাবে। তুই চিন্তা করছিলি? এতক্ষণ আমি তো ভাবলাম তোর মাথা গেছে মনে হয়। কিন্তু জেসি, একটা কথা তো আমি বুঝলাম না। আমি শুনেছি যারা হাফ ভ্যাম্পায়ার তারা নাকি অন্য কাউকে ভ্যাম্পায়ার করতে পারে না। এটা কিছুদিন আগ পর্যন্ত ছিল, শুধু রয়্যাল ব্লাড থাকা ভ্যাম্পায়াররাই মানুষের ভ্যাম্পায়ার করতে পারত নিজেদের রক্ত খাইয়ে। কিন্তু আমাদের রাজার আদেশে 2 বছর পূর্বে কিছু বিশেষ ভ্যাম্পায়ারকে এরকম ড্রাগস দেওয়া হয়। তাদের রাজ্যের বিজ্ঞানীগণ সেই ড্রাগসের নাম দিয়েছিল অ্যাপোলো। এটি যে ভ্যাম্পায়ারের শরীরে আছে, সে ভ্যাম্পায়ার পূর্ণবয়স্ক হলে একজন রয়্যাল ব্লাড ভ্যাম্পায়ারের মতোই শক্তিশালী হবে, একজন মানুষকে ভ্যাম্পায়ার বানাতে পারবে। তাহলে তুই বলতে চাচ্ছিস তোর ওই অ্যাপোলো ড্রাগসের জন্য তুই জ্যাককে ভ্যাম্পায়ার বানিয়ে ফেলেছিস? হ্যাঁ। আরে তোরা বাদ দে তো কথাবার্তা, চল একটু বাইরে যাই। আমার শরীরে 4 রকমের শক্তি রয়েছে, একটু চেক করে দেখি কি কি করতে পারি আমি। জ্যাক, এখানকার সময় মোটেও নিজের ক্ষমতাগুলো দেখার নয়। তোর সাদা আর কালো ডানা এখানের সবাই দেখেছে। এটা নিয়েই অনেক ঝামেলা হতে পারে। যদি কোনো রাজ্য থেকে এই খবর শুনে নেয় তাহলে? ভয় পাচ্ছিস কেন? কিছুই হবে না। কাছের সব কিছুই তো হারালাম, আর কিছু হারাতে পারবো না ভাইয়া। জেসি কিন্তু ঠিকই বলছে, মনস্টার দুনিয়ায় এমন কখনো হয়নি। কোনো মনস্টারের জন্য 2 রকমের ক্ষমতা আজ পর্যন্ত হয়নি। তুমি যেভাবে আমার রক্ত খেয়ে ভ্যাম্পায়ার হলে, সেভাবে অনেকেই চেষ্টা করেছিল। নিজের পাওয়ার সিল করে মানুষের মতোই ছিল, কিন্তু সকলেই মারা গিয়েছে। আরে কোনো চিন্তা করো না তোমরা দুজন, সবাই জানুক আমার ব্যাপারে, এতেই তো মজা হবে। কি বলতে চাচ্ছিস? দুজনেই তো মানুষের দুনিয়ায় ছিলি, তাই না? হ্যাঁ। তাই তো সময় মানুষের মতো ভাবতে হবে। সকল মনস্টারই তো মনস্টারের মতো ভাববে। তাদের মতো ভাবলে আমাদের কোনো উন্নতি হবে না। কি বলতে চাচ্ছিস? কিছুই না, আপাতত আমি গিয়ে একটু ঘুমাবো। আর ড্রেসও ব্লাড লেগে আছে। তুমিও না কোনো সময় সিরিয়াস হও না। হঠাৎ অ্যানার কাছে একটা পাখি এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা পড়ে অ্যানা আমাদের বলতে লাগলো, জ্যাক তাহলে তুমি রুমে গিয়ে ড্রেস পাল্টাও। আর জেসি, ওকে একটু বুঝিয়ে বলো সাবধান থাকতে। তোর কি হলো? কোথায় যাচ্ছিস? বাসা থেকে চিঠি এসেছে, আমাকে রিপ্লাই দিতে হবে।
অ্যানা চলে গেল তাড়াহুড়া করে। এবার বলবি তুই কি ভাবতেছিলি? কোথায়? নাটক করবি না, আমি জানি তুই কি ভাবতেছিলি। একটা প্ল্যান বের করেছিস হয়তো। আচ্ছা আমাকে বল, তুই কি চাস? কি চাই মানে? মানে ধর এখান থেকে আমরা পাশ করিয়ে বেরিয়ে গেলাম, তারপর কি করবি? সত্য বলতে এখান থেকে 10 জনের একজন না হতে পারলে আমার স্বপ্ন কখনো পূরণ হবে না। কি তোর স্বপ্ন? এখান থেকে পাশ করে বেরিয়ে আমি আর তুই মানুষের দুনিয়ায় চলে যাব। দুই ভাই বোন সাধারণ একটা জীবন পার করব। তোর মনে হয় আমরা মানুষের মধ্যে এমন সাধারণভাবে থাকতে পারবো? কেন পারবো না? আমাদের বয়স মানুষের মতো বাড়বে না। যদি আমরা কোনো মানুষের সাথে সংসার শুরু করি, দুজনেই আমাদের চোখের সামনে সবাই মারা যাবে। সেই কষ্টটা নিতে পারবি? তাহলে কি করতে চাস তুই? আমি জানতে চাই আমাদের আম্মা কেন তার জীবন দিলেন আমাকে বাঁচানোর জন্য, কেন আমাদের বাবা পাল্টে গেলেন। তুই কি চাস না? চাই, কিন্তু আমাদের জন্য সেখানে কোনো জায়গা নেই। রাজার নতুন রানী আছে, তার ছোট এক ছেলে আর মেয়েও আছে। এখন আমাদের জায়গা বদলে নিয়েছে। রাজকুমার জ্যাকসন আর রাজকুমারী জেসিকা দুজনেই রাজার প্রথম রানীর সাথে মারা গিয়েছে। এটাই জানে লংস্টার রাজ্যের সবাই। তো আমরা সেটা পরিবর্তন করব। আমাদের জায়গা আমরা ফিরিয়ে নিব। আর এমনিতেই অষ্টম ডিউকের এখন বয়স হয়েছে, রাজ্য এখন বড় রাজকুমারের সামলাবে। তুই কি পাগল হয়েছিস? পুরো রাজ্য আমাদের বিরুদ্ধে চলে আসবে। তুই সেটা চিন্তা করিস না, আমি দেখে নিব সেটা। আমার মাথায় দারুণ একটা প্ল্যান এসেছে। চিঠি পাঠাতে পারবি ডিউকের কাছে? যদি মিথ্যা অপবাদ আমাদের মাথা কেটে নেয়? কিছুই হবে না, আমার উপরে বিশ্বাস কর। কি লিখবি চিঠিতে? প্রিয় অষ্টম ডিউক, আপনার পুত্র সন্তান জ্যাকসন ব্রিড বেঁচে আছেন এবং আপনার কন্যা জেসিকা ব্রিডও বেঁচে আছেন। অনেক দেরিতে খবর দিলাম, কিন্তু সত্যি আমাদের আম্মা আমাদের কাছে আগে বলেননি। আজ 1 মাস হলো তিনি মারা গিয়েছেন। তার মৃত্যুর পূর্বে তিনি আমাদের সব বলে গিয়েছেন আপনার কাছে যেতে। আশা করি আপনি আমাদের গ্রহণ করবেন, আপনার পুত্র জ্যাকসন ব্রিড। এটা করলে কিন্তু এই কলেজের জায়গা পার করতে পারবো না আমরা। এখানের বাইরে বের হলেই আমাদের ধরে নিয়ে যাবেন। ধরুক আসতে, সেটাই তো চাই আমি। তুই মনে হয় পুরো প্ল্যান করেই রাখছস, তাই না? আরিয়ান স্যারকে তো চিনিসই, আমাদের ছোট চাচা। হ্যাঁ, আর কিছুটা সাহায্য নিয়েছি। তিনি সম্পূর্ণ জানেন না, তবে কি হচ্ছে রাজ্যে সে সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন। কি হচ্ছে? রাজার দ্বিতীয় স্ত্রীকে দেখেছিস? না, শুধু নাম শুনেছি, কর্ডিলা জেনিফার। আমাদের আম্মার নাম অ্যাঞ্জেলা জেনিফার। তার মানে দুজন, হ্যাঁ দুজন বোন। আমাদের আম্মা বড় এবং ক্যাডিলা জেনিফার ছোট। তার মানে তিনি আমাদের খালামণি। হ্যাঁ, চাচার মনে হয় কর্ডিলা জেনিফার একজন সাকুবি, চুমু দিয়ে পুরুষদের নিজের বশে আনা ডাইনি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি বাবা হঠাৎ কেন বদলে গেল। আমার ধারণা ওইটা, কিন্তু সমস্যা হলো চাচা শিওর না ব্যাপারটা নিয়ে, কোনো রকম ধারণাই বলেছে। তাহলে তো এটা আমরা রাজপ্রাসাদে গিয়েই জানতে পারবো। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে অ্যানাকে কিছু বলা যাবে না। আমি রুমে গিয়ে চিঠি পাঠিয়ে দিচ্ছি, তুই রেস্টে গিয়ে একটু। আমি আমার রুমের দিকে আসতে লাগলাম। বেশ ক্লান্তময় একটা দিন গেল আজ। আমার হার্টবিট সেই সকাল থেকেই বেরিয়ে আছে। আজকে যা কিছু হলো সেটা কখনো ধারণাও করি নাই। আমার নিজের মাথায় কিছু ঢুকছে না। আমি কি? আমার পরিচয় কি? আমি কোনো মনস্টারের সাথে নিজেকে মিশাতে পারছি না। আমি আর আমার রুমের মধ্যে ঢুকলাম। দরজা আটকানোর সাথে সাথে পুরো রুমটা মনে হলো কাঁপতে লাগলো। আস্তে আস্তে পুরো রুমটা সাদা হতে শুরু করলো। আমার শরীরে একটা সাদা শিকল এলে বেঁধে ফেললো। আমি কিছুতেই নড়াচড়া করতে পারছি না। হঠাৎ করে উপর থেকে কারো আওয়াজ শুনলাম। একজন সাদা পোশাক পরা লোক উপর থেকে উঠতে উঠতে আসছে। তার পিঠে মোটো সাদা 10টা ডানা। তার শরীর এবং ডানা দুটো দিয়েই সাদা আলো বের হচ্ছে। এমন মনে হচ্ছে তার আলোতেই আমার আশেপাশের সব সাদা হয়ে গেছে। কি আপনি? আমার নাম মাইকেল গঞ্জি ফ্যারাডে। আমি অ্যাঞ্জেলের দুনিয়ার রাজা। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।